মুসলিম বিশ্ব কি গড়ছে যৌথ ইসলামিক আর্মি? মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, মাটিতে অশান্তি। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন আর ইয়েমেন, প্রতিটি দেশের ঘটনা যেন এক ধারাবাহিক উত্তেজনার গল্প। কিন্তু হঠাৎ দোহা, কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুধু হামাসের বৈঠকে লক্ষ্য করেনি, বরং পুরো আরব ও মুসলিম বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ওই হামলায় প্রাণ হারিয়েছেন 5 জন হামাস নেতা এবং 1 জন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। আন্তর্জাতিক আইনও এই হামলাকে সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। আরব বিশ্বে এই আঘাতকে শুধু রাজনৈতিক আক্রমণ নয়, নিরাপত্তার সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। আর এখানেই প্রশ্ন হচ্ছে, মুসলিম দেশগুলোকে যৌথ সামরিক বাহিনী অর্থাৎ ইসলামিক আর্মি গঠন করবে? ইরাকের প্রধানমন্ত্রীর আহ্বান। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্প্রতি বলেছেন, মুসলিম দেশগুলো এখনই যদি একত্রিত হয়ে নিজেদের রক্ষা করতে চায়, তাদের যৌথ সামরিক বাহিনী গঠন করা ছাড়া বিকল্প নেই। তার মতে, শুধু সামরিক নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বও প্রয়োজন। তিনি সতর্ক করলেন, ইসরায়েলি আগ্রাসন কাতারে থেমে থাকবে না, পুরো অঞ্চলে তার প্রভাব পড়বে। পুরনো প্রস্তাবের পুনরুজ্জীবন। ইসলামিক আর্মির ধারণা নতুন নয়। প্রায় 1 দশক আগে মিশর এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও ভিন্ন জোটগত সম্পর্কের কারণে তখন তা বাস্তবায়ন হয়নি। দোহা হামলার পর এই প্রশ্ন আবার জীবন্ত হয়ে উঠেছে। মুসলিম দেশগুলোকে সত্যিই একযোগে সামরিক শক্তি গড়ে তুলতে পারবে? উপসাগরীয় রাজনীতি টানাপোড়ে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, এখন কঠিন অবস্থায়। 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল তারা, কিন্তু দোহা হামলার পর এই সম্পর্ক নতুন চাপের মুখে। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান সব দেশই নিজেদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হচ্ছে। ইসলামিক আর্মি গঠনের উদ্যোগ যদি এগিয়ে আসে, পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ক বজায় রাখা আর মুসলিম বিশ্বে ঐক্য রক্ষা, দুটি একসাথে রাখা কঠিন হয়ে যাবে। ফিলিস্তিন প্রশ্ন ও মুসলিম ঐক্য। দোহা হামলার কেন্দ্রবিন্দুতে ফিলিস্তিন। ইরাকের প্রধানমন্ত্রী মনে করেন, ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম বহুদিন ধরেই মুসলিম দেশগুলোকে একত্রিত করার মূল কেন্দ্র। এবারও মুসলিম তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে সরব ইসলামিক আর্মির দাবি করছে। রাশিয়ার শক্তি ও চ্যালেঞ্জ। ইরানও এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের এই জটিলতায় ইরানের সামরিক ও কৌশলগত শক্তি নজর কাড়া। হিজবুল্লাহ থেকে ইয়েমেনি হুথি, সকলের পিছনে আছে তেহরানের শক্তিশালী ছায়া। ইসলামিক আর্মি গঠিত হলে শুধু ইসরায়েল নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যও পাল্টে যেতে পারে। দোহা হামলা দেখিয়ে দিল ইসরায়েল আর সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উপরও আঘাত চালাচ্ছে। ইসলামিক আর্মি শুধু প্রতীকী নয়, এটি বাস্তব চাহিদা। মুসলিম বিশ্ব কি সত্যি ঐক্যবদ্ধ হয়ে সামরিক বাহিনী গঠন করবে, নাকি কূটনৈতিক জটিলতায় থেমে যাবে? একটাই বিষয় পরিষ্কার, যখন আগ্রাসন সীমা ছাড়িয়ে যায়, ঐক্যের আহ্বান আরো জোরালো হয়ে ওঠে। 72 ঘন্টায় 6 দেশে ইসরায়েলের আক্রমণ। ইসরায়েলের আগুনে জ্বলে উঠল মধ্যপ্রাচ্য ও আফ্রিকা। মাত্র 72 ঘন্টা। এই অল্প সময়েই ইসরায়েল তার আগুন ছড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার 6টি দেশে। কেউ ভাবেনি দোহায় শান্ত কাতারের বুকে হঠাৎ করেই নামবে আগুনের বৃষ্টি। 9 সেপ্টেম্বর, কাতারের রাজধানী। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বসেছিলেন হামাসের নেতারা। সেই বৈঠকের মাঝেই আকাশ চিরে নেমে আসে ইসরায়েলের বিমান হামলা। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর মৃত্যু। নিহত অন্তত 6 জন। তাদের মধ্যে আছেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার ছেলে, তার কার্যালয়ের পরিচালক, 3 দেহরক্ষী এবং 1 কাতারি নিরাপত্তা কর্মী। তবে নেতারা অল্পের জন্য বেঁচে যান। কালো ধোঁয়ার ঢেউ ছুঁয়ে যায় ওয়েস্ট বেলাগুন এলাকা, যেখানে দূতাবাস, স্কুল আর আবাসিক ভবন। আর মাত্র 35 কিলোমিটার দূরে মার্কিন সেন্টিকম ঘাঁটি, যা নিঃশব্দে সাক্ষী থাকে আগুনের এই খেলা। গাজায় মৃত্যু, অনাহারে কাঁদছে মানুষ। একই সময়ে গাজার আকাশও ছিন্ন ভিন্ন। 8 ও 9 সেপ্টেম্বর মাত্র 2 দিনে নিহত হন 150 জনের বেশি ফিলিস্তিনি, আহত 540 জনেরও বেশি। ট্রাজেডির গভীরতম দৃশ্য, ত্রাণ আনতে গিয়ে 14 জন নিহত, অনাহারে মরে যায় 6 জন। 2023 সালের অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহত 64,000-এরও বেশি মানুষ। ধ্বংসস্তূপ এখনো ঢেকে রেখেছে বহু অচেনা মুখ। লেবাননে যুদ্ধবিরতির কফিন। গত নভেম্বরে করা যুদ্ধবিরতি চুক্তি যেন কাগজে লেখা ইতিহাস। 8 সেপ্টেম্বর দুপুরে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা বর্ষণ করে লেবাননের বেকা ও হারমেল এলাকায়। নিহত অন্তত 5 জন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার টার্গেট। কিন্তু সেখানেই থামেনি তারা। পরদিন বৈরুতের দক্ষিণে আবারও ড্রোন হামলা, আহত 1 হিজবুল্লাহ যোদ্ধা। সীমান্তের 5টি পোস্ট দখল করে রেখেছে ইসরায়েল। সিরিয়ার আকাশে বিস্ফোরণ।
8 সেপ্টেম্বর গভীর রাতে হঠাৎ আলো, হোমসের বিমান ঘাঁটি আর লাতাকিয়ার সেনা ক্যাম্প কেঁপে ওঠে। স্থানীয়রা শুনেছেন প্রবল বিস্ফোরণের শব্দ। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটা শুধু হামলা নয়, দেশটির সার্বভৌমত্বে আঘাত। প্রেসিডেন্ট আসাদের পতনের পর থেকে এই পর্যন্ত প্রায় 100 বার ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়েছে। ধ্বংস হয়েছে 135টি স্থাপনা, নিহত অন্তত 61 জন। তিউনিসিয়ার বন্দরে আগুন, গাজা অবরোধ ভাঙতে যাওয়া বহর, 50টিরও বেশি জাহাজ। 8 সেপ্টেম্বর রাতে তাদের একটি ফ্যামিলি বোট তিউনিসিয়ার সিদি বৌ সাইদ বন্দরে দাঁড়ানো ছিল। হঠাৎ ড্রোন হামলা, আগুনে ঘিরে যায় 23 মিটার লম্বা জাহাজ, তবে ভাগ্যক্রমে 6 যাত্রী রক্ষা পায়। পরের দিন একই ঘটনা, যুক্তরাজ্যের পতাকাবাহী আরেক জাহাজে ড্রোন হামলা, আগুন জ্বলে ওঠে কিন্তু প্রাণহানি হয়নি। ইতিহাস যেন পুনরাবৃত্তি। 2010 সাল থেকে ইসরায়েল একের পর এক ত্রাণ বহর আটকে দিচ্ছে। ইয়েমেনের আকাশেও বজ্র। 10 সেপ্টেম্বর আঘাত হানে ইয়েমেনের রাজধানী সানায়, লক্ষ্য হুথি বিদ্রোহীরা। ক্ষতিগ্রস্ত হয় সানা বিমানবন্দর। গত মে মাসে ইসরায়েল একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল। এতে বিমানবন্দরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 28 আগস্টের হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি ও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। দোহায় বিস্ফোরণ, কাতারের বিশ্বাসভঙ্গ, আমেরিকা ইসরায়েল সম্পর্কে নতুন প্রশ্ন, মধ্যপ্রাচ্যের আকাশে এক বিস্ময়কর নাটক। মুসলিম দেশ হয়েও কাতার দীর্ঘদিন ধরে ছিল আমেরিকা ও ইসরায়েলের এক বড় আশীর্বাদ। তেল আবিব আর ওয়াশিংটনের সাথে এক অলিখিত বোঝাপড়া তৈরি হয়েছিল তাদের। ইরানের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে কাজ করত দোহা। পাশাপাশি আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত হাতিয়ার হয়ে মধ্যপ্রাচ্য খবরদারি চালাত ঠিক কাতারের মাটিতে। কিন্তু এবার যেন কাহিনী মোড় নিল অচেনা দিকে। ইসরায়েলের বিমান হামলার ঝড় এসে পড়েছে দোহার বুকে, আর সেই আগুনে নীরবে সায় দিয়েছে আমেরিকা। কাতারের বিশ্বাসভঙ্গ হলো মুহূর্তে। দোহার আকাশে আগুন, কাতারের হৃদয়ে প্রশ্ন। ইসরায়েলের হামলার পর কাতার দাঁড়িয়েছে এক গভীর দ্বিধার মোড়ে। এই হামলার ফলে শুধু প্রাণহানি ঘটেনি, ভেঙে গেছে কাতার, ইসরায়েলের সেই অলিখিত সমঝোতাও। এখন প্রশ্ন, কাতার কি আর আগের মতো থাকবে? তাদের পররাষ্ট্রনীতি আর মধ্যপ্রাচ্য ভূমিকা নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। আমেরিকার ঘাঁটি অথচ লক্ষ্যবস্তু দোহা। কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি, মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখান থেকেই চালানো হয় আমেরিকার বেশিরভাগ সামরিক অভিযান। ন্যাটোর বাইরে কাতারকে দেওয়া হয়েছে মেজর নন ন্যাটো অ্যালাই মর্যাদা। তবুও ইসরায়েল হামলা চালালো ঠিক সেই দোহার বুকে, যেন মিত্রকেই আঘাত করা হলো। এতে কাতারের নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এখন দোহা আশা করছে আমেরিকা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে, কিন্তু ট্রাম্প প্রশাসন যদি নীরব থাকে তবে সম্পর্কের বন্ধনে টানাপোড়েন তৈরি হবে নিশ্চিতভাবে। গ্যাস, শক্তি আর কূটনীতির টুইস্ট। কাতার বিশ্বের অন্যতম বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় ও আমেরিকার মিত্র দেশগুলো রাশিয়ার গ্যাস থেকে দূরে সরে যেতে চাইছে। ফলে বিকল্প সরবরাহকারী হিসেবে কাতারের গুরুত্ব এখন আকাশচুম্বী। এই শক্তি কার্ড হাতে রেখেই দোহা চাইলে আমেরিকার মিত্রদের মাধ্যমে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারে। একদিকে গ্যাস সরবরাহের স্থিতিশীলতা, অন্যদিকে আঞ্চলিক মধ্যস্থতার ভূমিকা। কাতার জানে তার হাতে রয়েছে বড় তাস। মধ্যস্থতাকারী না পক্ষভুক্ত? দীর্ঘদিন ধরে কাতার ছিল ইসরায়েল হামাসের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী, কিন্তু এবার ইসরায়েলের এই হামলা কাতারের সেই ভূমিকাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। হামাস কি আর কাতারের উপর আস্থা রাখবে? নিরপেক্ষতার মুখোশ কি এবার ভেঙে যাবে? এই প্রশ্নে দোদুল্যমান কাতার এখন নিজের কৌশল পুনর্বিবেচনা করছে। আস্থা ভাঙা, সম্ভাব্য নতুন জোট। কাতার মনে করছে ইসরায়েলের এই হামলা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। রাজধানী দোহাতেই যখন বিস্ফোরণ, তখন দেশের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ না হয়ে পারে না। ফলে কাতার আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান নিতে বাধ্য হতে পারে। আর যদি দোহা মনে করে আমেরিকা যথেষ্ট কঠোর হচ্ছে না, তবে কাতার হয়তো হাত বাড়াবে ইরানের দিকে, যে ইরান এতদিন ছিল কাতারের গোপন প্রতিপক্ষ। দোহায় ইসরায়েলের হামলা শুধু একটি বিস্ফোরণ নয়, এটি মধ্যপ্রাচ্যের কূটনীতির চিত্রনাট্য পাল্টে দিতে পারে। ইয়েমেনের বজ্রাঘাত, আল কুদসে হুথিদের হাইপারসনিক প্রতিশোধ। একটা আগুন, একটা বজ্র, তারপর কেঁপে উঠল ইসরায়েলের দখলকৃত ভূমি।
কল্পনাও করেনি নেতানিয়াহুর সেনারা যে প্রতিঘাত এত ভয়ঙ্কর রূপে আসবে। আরব আমিরাতে ফিলিস্তিনপন্থী নেতাদের ভবনে হামলা চালালো ইসরায়েল। কয়েক ঘন্টা যায়নি ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা আঘাত হানল সরাসরি ইসরায়েলের হৃদয়ে। দখলকৃত আল কুদসে ঝাঁপিয়ে পড়ল হাইপারসনিক ক্লাস্টার মিসাইল। এ যেন চোখের বদলে চোখ। আঘাতের পর্দা উন্মোচন। হুথিদের মুখপাত্র ঘোষণা দিলেন, আমরা হামলা চালিয়েছি সেই ভূমিতে যেখানে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বসতি স্থাপনাকারীদের ঘর বানানো হয়েছে। তাদের ভাষায় মিশন সফল, লক্ষ্য অর্জিত। এবার শুধু সতর্কতা নয়, আরও বড় আঘাতের হুঁশিয়ারি। বার্তা স্পষ্ট, ফিলিস্তিনি ভাইদের রক্ষায় ইয়েমেন যোদ্ধারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। প্রেস টিভির প্রতিবেদন। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, ইসরায়েলের সংবেদনশীল স্থাপনায় একের পর এক মিসাইল আঘাত হেনেছে হুথি যোদ্ধারা। ব্যবহৃত হয়েছে ভয়ঙ্কর অস্ত্র হাইপারসনিক প্যালেস্টাইন 2। এটি এমন ক্লাস্টার মিসাইল যা একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম। আকাশে ছুটে গিয়ে মুহূর্তেই ভাগ হয়ে যায় বহু ক্ষেপণাস্ত্রে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আছড়ে পড়ে লক্ষ্যবস্তুতে। এই অস্ত্রের গুজব ছিল বহুদিন। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ মাধ্যম সম্প্রতি সতর্ক করেছিল, ইয়েমেনি বাহিনী হয়তো নতুন ধরনের মিসাইল ভান্ডারে রেখেছে, যা তেল আবিবের দিকে ছুটে আসতে পারে। সেটি বাস্তব হল। প্রতিশোধের আগুন। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে ভয়ানক হামলা চালিয়েছিল ইসরায়েল। তার জবাবেই এবার ইয়েমেনিদের প্রতিঘাত। শুধু আল কুদস নয়, হুথিদের হামলায় কেঁপে উঠেছে বেন গুরিয়ন বিমানবন্দর, ইসরায়েলের বন্দর, এমনকি লোহিত সাগরের নৌপথ। ড্রোন আর মিসাইলের ঝড় যেন এক অস্থিরতায় ফেলেছে ইসরায়েলি সেনা আর তাদের মিত্রদের। কাহিনী যেন যুদ্ধের সিনেমা। প্রথমে ইসরায়েল আঘাত করে আরব আমিরাতে ফিলিস্তিনি পন্থী নেতাদের ভবনে। মনে হয়েছিল ভয় দেখানো গেল, কিন্তু না। কয়েক ঘন্টার মধ্যে পাল্টে আঘাত এলো ইয়েমেন থেকে। যেন ইতিহাসের নাট্যমঞ্চের টুইস্ট, যেখানে শিকারী শিকারীকে পরাস্ত করে। ভবিষ্যতের সতর্কবার্তা। হুথিরা জানিয়ে দিয়েছে এটা কেবল শুরু। তাদের প্রতিশোধ চলবে। তারা শুধু নিজেদের ক্ষতির জবাব দিচ্ছে না, তারা দাঁড়াচ্ছে ফিলিস্তিনিদের পাশে। বার্তাটা যেন আকাশ ভেদ করে ছুটে আসা আগুনের অক্ষরে লেখা, ইসরায়েল, প্রতিটি হামলার জবাব আমরা দেব। প্রতিটি ফিলিস্তিনির কান্নার প্রতিধ্বনি আমরা রূপ দেব বজ্রঘাতে। আল কুদসে সেই বজ্রের শব্দ শোনা গেছে। এখন প্রশ্ন, পরবর্তী বজ্রপাত কোথায় নামবে? ইসরায়েল কি তা ঠেকাতে পারবে, নাকি প্রতিরোধের আগুন আরো ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে? চীনের ভয়াবহ সাইবার হামলা, তথ্য চুরি না বিশ্ব নিয়ন্ত্রণের পরিকল্পনা? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সাইবার হামলা চালিয়েছে চীন। প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি প্রকাশ করেছে যে চীনের সরকার সমর্থিত সাইবার হ্যাকার গোষ্ঠী সল টাইফুন যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে অনুপ্রবেশ করেছে। এমনকি 2024 সালের নির্বাচনী প্রচারণায়ও আঘাত হেনেছে তারা। ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সের ফোনও এদের কবলে পড়েছে। এই সাইবার হামলার ফলে চীন হয়তো শুধু তথ্য চুরি করেনি, বরং একটা গভীর পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, চীনের আসল লক্ষ্য কি শুধুই তথ্য চুরি, নাকি ইনফরমেশনকে অস্ত্র বানিয়ে গোটা বিশ্বকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মহা পরিকল্পনা করছে বেইজিং?